নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা দেওয়ার পরে হয়তো আমাদের 4 লাখ সাবস্ক্রাইবার পূরণ হবে, একটা আনন্দের মুহূর্ত হতো চ্যানেলে, কিন্তু আমরা কেউ আশা করিনি যে 4 লাখ সাবস্ক্রাইবারওয়ালা ভিডিওটা এই নিয়ে আলোচনা করতে হবে। তো ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারে গোটা আলোচনাটা আমাদের এখন করতে হবে। গতকাল সন্ধ্যেতে দিল্লিতে যে ভয়ানক দুর্ঘটনা ঘটে, যে অফিসিয়ালি কনফার্ম না হলেও মোটামুটি বলতে পারি জঙ্গি আক্রমণ ঘটে, সেটা নিয়ে আপনারা অনেকে আগের ভিডিও বা শর্টসের কমেন্টে বলছিলেন যে স্যার এটা নিয়ে আপডেট দিন, ভিডিও দিন, কিন্তু চারিদিকে এত ফেক নিউজ চলছিল, কাজেই স্কিল বাংলা চ্যানেলের দায়িত্ব থাকে সব সময় যে একেবারে যেটা অথেন্টিক নিউজ সেটাই জানাবো। কাজেই আমি টাইম নিয়ে নিচ্ছিলাম যে ফেক নিউজগুলোর সরিয়ে আসল খবরটা বেরিয়ে আসুক, তারপরই জানাবো। এই ভিডিওটায় আমরা আজকে যে পয়েন্টগুলো আলোচনা করব, হয়তো সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো নিউজ চ্যানেলে এই পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা হচ্ছেই না। খানিকটা তীর পাকিস্তানের দিকে যাচ্ছে, কিন্তু পাকিস্তান ছাড়াও কালকের ঘটনায় আরো প্রবাবেল দুটো মহাশক্তি জড়িত রয়েছে। কেন, সেটা একেবারে যৌক্তিকভাবে আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। প্রথম কথা, আপনারা এই আলোচনা শুরুর আগে দুটো কথা বলে নেব যে অপেক্ষা করবেন ভারত সরকারের তরফ থেকে, খুব সম্ভবত হোম মিনিস্টার অমিত শাহ তিনি জাতির উদ্দেশ্যে কিছু জানাতে পারেন, বা ভারত সরকারের তরফ থেকে নির্দিষ্ট অথেন্টিক জায়গা থেকে যতক্ষণ না ফাইনাল খবর কিছু আসছে, অন্য কোনো ক্যালকুলেশন, কোনো খবরে পুরোপুরি বিশ্বাস করবেন না। প্রত্যেকটা সম্ভাবনাই মাথায় রাখবেন, নিশ্চয়ই সবকিছু জানা বোঝা উচিত, কিন্তু ভরসা রাখবেন যেটা সরকারি তথ্য লাস্ট অব্দি আসছে দেশের তরফ থেকে। কেন বলছি, গতকালই দুটো ব্যাপার রাত্রিবেলা বেশ রাতে চোখে পড়ে। একটা বিশাল বিস্ফোরণের ছবি শেয়ার করা হচ্ছে পাকিস্তানের হ্যান্ডেলের তরফ থেকে, যেটা বলা হচ্ছে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে এই ধরনের বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া গেছে। ফ্যাক্ট চেকে দেখা গেল যে এই ছবিটা ইসরায়েল লেবানন যুদ্ধের ছবি, দিল্লির নয়। উল্টো দিকে পাকিস্তানের আরো কিছু হ্যান্ডেল থেকে দাবি করা হচ্ছে কি, এবার আপনি তো বুঝতে পারছেন না যে এটা পাকিস্তানের হ্যান্ডেল, আমি ভিতরে গিয়ে বুঝতে পারলাম যে সিএনজি বাস্ট করেছে, এর মধ্যে কোনো জঙ্গি যোগটোগ নেই, নিজেরাই নিজেদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এবার সেইগুলো মানুষ বুঝতে না পেরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে, কাজেই ফেক নিউজ থেকে দূরে থাকবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, যখন আমরা এই ভিডিওটা করছি, আমি এই পিপিটিটা তৈরি করেছি জাস্ট আধ ঘন্টা আগে, তখনকার হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত 13 জন মানুষের মৃত্যুর খবর নিশ্চিতভাবে পাওয়া যাচ্ছে এবং 20-র ওপর 20+ মানুষ আহত। প্রথম কথা, যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা, তাদের ভগবান শক্তি দিক সামলানোর। দ্বিতীয় কথা, যারা হসপিটালে ভর্তি রয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই কামনা রেখে আমরা বাকি ইনফরমেশনে যাচ্ছি। দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে, এটা কি ঘটেছে? দিল্লির লালকেল্লা, লালকেল্লার সামনে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন, সেই যে মেট্রো স্টেশন তার সামনে একটা ট্রাফিক সিগন্যালে একটা গাড়ি দাঁড়ায়, হুন্ডাই i20 গাড়ি। হুন্ডাই i20 গাড়িটা বাস্ট করে এবং বিস্ফোরণের তীব্রতা এমন ছিল, এই আহত এবং নিহতের সংখ্যা দেখে বুঝতে পারছেন, দুমড়ে মুচড়ে যায়, পাশের গাড়িটারই ক্ষতিগ্রস্ত হয়। এবার এই যে গাড়িটা, এই গাড়িটা লালকেল্লার পাশে পার্কিংয়ে 3 ঘন্টা রাখা ছিল, এই পর্যন্ত এখনো অবধি জানা যাচ্ছে। এবং এরপরই আসল টুইস্টটা শুরু হচ্ছে। তাহলে একটা গাড়ি সে কোনোভাবে বাস্ট করেছে, সিএনজি বাস্ট হতে পারে, বা একটা গাড়িতে কোনো জঙ্গি এসে বাস্ট করতে পারে, কিন্তু যেটা এখনো অবধি জানা যাচ্ছে, অফিসিয়াল সোর্স নয়, প্রত্যেকটাই বড় বড় নিউজ প্ল্যাটফর্ম থেকে জানা যাচ্ছে, দি হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, আল জাজিরার মতো দেশ এবং সারা পৃথিবীর ইম্পর্টেন্ট নিউজ সোর্স, যেখানে বেশিরভাগই সত্যই হবে হয়তো ফাইনালি, কিন্তু তবু যতক্ষণ না ভারতবর্ষের ডিফেন্স ফোর্স কিছু বলছে, আমি সেটাকে অফিসিয়াল বলবো না। ভারতের নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব। তো যেটা জানা যাচ্ছে যে এই যে
হুন্ডাই i20 গাড়িটা বাস্ট করলো। এর ড্রাইভিং সিটে যে ছেলেটা বসেছিল, এবার জানা যাচ্ছে যে এ হচ্ছে একজন ফিদাইন, মানে সুইসাইড বম্বার, যে নিজেই নিজেকে উড়িয়ে দেয়। ও জানতো যে আমি গাড়িটা উড়িয়ে দেবো, আমিও মরবো। আমরা লাস্ট মনে হয় দুটো ভিডিওতে বারবার বলছিলাম যে এদের তো এমন ভাবে ব্রেনে ঢুকে আছে ফাটলেই জান্নাত। কিন্তু দেশের সিকিউরিটি যদি ঠিক আমরা না করতে পারি, কোন দিন যে আমার পরিবারের কারোর সঙ্গে এটা হবে আপনি জানেন না। দেখুন, বলতে বলতে সেই ঘটনা ঘটে গেল। এবার এই যে ছেলেটা ছবি বেরিয়ে আসছে, অবাক কাণ্ড, এ নাকি ডাক্তার। সবই এখন নাকি, আশা করি আজকের মধ্যে বা কালকের মধ্যে সবটাই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এইবার সঙ্গে সঙ্গে এর যে লিংক বেরোচ্ছে, যে এর কানেকশন ছিল গুজরাটের আরো দুটো তিনটে ডাক্তারের সঙ্গে। আপনি বলবেন যে ডাক্তার তো ডাক্তারের সঙ্গেই কানেকশন থাকবে, এর মধ্যে টুইস্ট কি এলো? না, টুইস্ট হচ্ছে জাস্ট লাস্ট দুদিন ধরে, গতকাল এবং গত পরশু, ভারতবর্ষের ইন্টেলিজেন্সের কাছে ফাইনাল পুরো তথ্য চলে আসে যে গুজরাট এটিএস কে অ্যাক্টিভ করে দেওয়া হয়, অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। গুজরাট এটিএস এদেরকে পাকড়াও করে নেয়। এবং এই ডাক্তারদের কাছে কি পাওয়া যায়? একজন ডাক্তারের কাছে AK-47 পাওয়া যায়, ডাক্তারের কাছে AK-47। আর একজন ডাক্তারের কাছে মারাত্মক বিস্ফোরক পাওয়া যায়, আর একজন ডাক্তারের কাছে কি পাওয়া যায়? 4 কেজি ক্যাস্টার বিন। এবং জানা যায় যে এই ডাক্তার ISIS, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, এদের সঙ্গে যুক্ত। IS খোরাসান, মানে ইসলামিক স্টেট অফ আফগানিস্তান, এদের সঙ্গে যুক্ত ডাক্তার। এবং এই যে যে বাস্ট হয়েছে গাড়িতে ড্রাইভিং সিটে বসে, এরা সবাই নাকি ইন্টারকানেক্টেড। এবং যে বললাম যে এই একজন ডাক্তারের কাছে 4 কেজি ক্যাস্টার বিনস পাওয়া গেছে, এটা কি জিনিস এই ক্যাস্টার বিনস? আচ্ছা, এই যার কাছে অস্ত্র পাওয়া গেছে তাকে জিজ্ঞাসাবাদ করে এখনো অবধি নাকি যেটুকু জানা যাচ্ছে, নাকি তো আমি বলবো যে ড্রোনে করে পাকিস্তান থেকে এরা অস্ত্র পেয়ে যেত, পাকিস্তান বর্ডারে ড্রোনে করে অস্ত্র ছেড়ে দিয়ে চলে যেত, ওখান থেকে এরা অস্ত্র পেত। এবং এই যে ক্যাস্টার বিন, এই এতগুলো পিস্তল পাওয়া গেছে, কার্টিজ, আর এই যে 4 কেজি ক্যাস্টার বিন, এই 4 কেজি ক্যাস্টার বিন থেকে তৈরি হতে পারে রিসিন। রিসিন মানে, রিসিন এমন একটা পয়জন যেটা বিভিন্ন নিউজ পোর্টাল এখনো অবধি তাদের সূত্র মারফত দাবি করছে যে আরএসএস এর অফিস, বিভিন্ন সবজি মান্ডি মানে সবজির ভাট বাজার, এবং উত্তর ভারতের দুটো মন্দির, এই সমস্ত এলাকা এই লোকজনগুলো কয়েকদিন ধরে পুরো রেকি করে নিয়েছিল। এবং এদের একটা বিশাল বড় প্ল্যান ছিল যে ভারতবর্ষের বিভিন্ন শহরে ব্লাস্ট হবে, সিরিয়াল ব্লাস্ট। আপনি এতদিন কি ভেবেছিলেন? কাশ্মীরে পেহেলগাঁওয়ে গিয়ে পাটুলির বিতান বাবু মারা গেলেন, ঠিক আছে মরুগ্গে যাক, আমার কি, আমি এসবে কান দেব না, আমি কাশ্মীরে যাব না। জঙ্গিরা তো কাশ্মীরে আসে, এবার দিল্লিতে রাজধানীতে ঢুকে মেরে গেল। এবার আপনি কি ভাবছেন? দিল্লিতে হয়েছে জঙ্গি, তো কলকাতায় আসে না। কাল ভগবান না করুক আমরা যদি সচেতন না হই, কলকাতায় হবে। আর আপনি সেদিনও বাড়িতে বসে ভাববেন যে আমার বাড়ি তো বর্ধমান বা শিলিগুড়ি, কলকাতায় হয়েছে, আমার বাড়িতে হবে না। ভগবান না করুক যেদিন আপনার বাড়ির পাশে হবে, আপনার পরিবারের কারোর এই পরিণতি হবে, সেদিন নিজেকে ক্ষমা করতে পারবেন তো যে আমরা সময় থাকতে সচেতন হইনি। স্যার কি সচেতন হতে হবে আমাদের? আসছি, সব আলোচনায় আসবো, সমস্যা থেকে সমাধান সবকিছু। খালি মাথায় রাখবেন যে এই সময়টা আমাদের সকলের সচেতন হওয়ার সময়। এই যে রিসিন, এই রিসিন দিয়ে নাকি এদের প্ল্যান ছিল দুটো বিখ্যাত মন্দিরের প্রসাদে মিশিয়ে দেওয়া, যেইটা খেয়ে নিলে হাজার হাজার লোক সেই প্রসাদ খাবে, তারা বিষক্রিয়ায় মরে যাবে।
মন্দিরের প্রসাদ খেয়ে বিষক্রিয়ায় কয়েক হাজার লোক ভারতবর্ষে মৃত। এদের প্ল্যানিং ছিল একটা এনজিও অর্গানাইজেশন আরএসএস, আমরা সবাই নাম শুনেছি। আরএসএস অর্গানাইজেশনে বিস্ফোরণ। এদের প্ল্যানিং ছিল ভারতবর্ষের বিভিন্ন স্টেটের বড় বড় শহরে বিস্ফোরণ। আমরা কেউ জানি না কোনটা আমাদের পাশে হতো। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি এরকম মারাত্মক বায়ো উইপেন রিসিন দিয়ে মেরে ফেলতে চাইছে মানুষকে। ডাক্তার, যে মানুষের জীবন বাঁচানোর জন্য পড়াশোনা করেছে, সে নিজের জ্ঞানকে এইভাবে কাজে লাগাতে চাইছিল। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি এদের লাস্ট দুদিন ধরে যখন মারাত্মক হারে ধরপাকড় করে এবং এদের পুরো প্ল্যান ভেস্তে যায়, AK-47 বাজেয়াপ্ত, পিস্তল বাজেয়াপ্ত, কার্ট্রিজ বাজেয়াপ্ত, রিসিন তৈরির ক্যাস্টারবিন বাজেয়াপ্ত, এবং এদের নেটওয়ার্কের একের পর এক ডক্টরকে যখন অ্যারেস্ট করে নিচ্ছে আমাদের এনআইএ এবং ইন্টেলিজেন্স এজেন্সি, তখন ওই যে ছেলেটা যে হুন্ডাই i20 গাড়িটা ব্লাস্ট করিয়ে দেয়, ও এখনো অবধি যেটা মনে করা হচ্ছে বিভিন্ন সোর্স মাধ্যমে, নিউজ চ্যানেলগুলো থেকে যেটুকু পাওয়া যাচ্ছে, যে ও প্যানিকড হয়ে যায় যে আমার টিমের তো সবাইকেই ধরে নিয়েছে, এবার তো আমিও শেষ, তো অত বড় ব্লাস্ট করাতে পারলাম না, কিন্তু যেটুকু করতে পারি করে নিজেকে ব্লাস্ট করে উড়িয়ে দেয়। না হলে ভারতবর্ষে কি হতে পারত যদি আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি পুরোপুরি ফেল করে যেত, চিন্তা ভাবনার বাইরে। এই হলো টোটাল ঘটনা। এইবার আমি আপনাকে তিনটে ঘটনা বলবো যেটা হয়তো এখনো অবধি অ্যাজ সাচ খুব একটা নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছেন না। নাম্বার 1, লাস্ট 3-4 দিন ধরে মারাত্মক রকম ভাবে দিল্লি এয়ারপোর্টে জিপিএস স্পুফিং করা হচ্ছিল। ভারতবর্ষের ইন্টেলিজেন্স এজেন্সি হাই অ্যালার্টে ছিল, এবং ছিল বলেই হয়তো আজকে অবধি আমি বেঁচে আছি এবং আপনিও বেঁচে আছেন। আমরা 13 জন সহনাগরিককে হারিয়েছি। আর যদি ইন্টেলিজেন্স এজেন্সি সতর্ক না থাকতো, হয়তো আজকে আমিও থাকতাম না, হয়তো আপনিও থাকতেন না। কড়া বাস্তব, শুনতে খারাপ লাগলেও। ওই 13-র পাশে কতগুলো শূন্য বসে যেত মৃত্যুর তালিকায় জানি না। জিপিএস স্পুফিং যখনই করা হচ্ছিল, আমাদের এজেন্সি এবং অজিত দোভালের পার্সোনাল অফিস মারাত্মক অ্যাক্টিভ হয়ে যায়। জিপিএস স্পুফিং মানে কি? বিশেষ টেকনোলজি দিয়ে আমাদের এয়ারপোর্টের টেকনোলজিকে হ্যাক করে কোনো একটা সুপার পাওয়ার চাইছিল, সাধারণ জঙ্গির কাজ নয়। কেন, কোন সুপার পাওয়ার এক্ষুনি বলছি। যাতে করে আমাদের এয়ারপোর্টে ভুল জিপিএস সিগন্যাল পাঠানো যায়, এবং ইচ্ছে করে ফ্লাইট টেক অফ হয়ে যাওয়ার পরও বারবার ভুল সিগন্যাল পাঠানো হচ্ছিল ফ্লাইটকে। একের পর এক বিমান দুর্ঘটনা হতে পারত আমাদের দেশে। মৃত্যু কোন লেভেলে পৌঁছাতে পারতো একবার ভেবে দেখুন। বাঁচিয়ে নিয়েছে বলে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আমরা জানিও না, কারণ ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি প্রত্যেক দিন বাঁচাতে থাকে আমাদের। একবারও খবরের সামনে এসে বলে না যে আজকে এটা হতো, আমরা বাঁচিয়ে নিয়েছি। যেদিন ওরা ফেল করে সেদিন আমরা জানতে পারি। 800টা ফ্লাইট দিল্লি এয়ারপোর্ট থেকে লাস্ট কয়েকদিনে ডিলে করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে। পাবলিক হয়তো গালিও দিয়েছে ফ্লাইট কোম্পানিকে, টাকা দিয়ে যাচ্ছি, ফ্লাইট ডিলে করছে। একবারও ইন্টেলিজেন্স এজেন্সি জানায়নি যে আপনাদের প্রাণ বাঁচাতে ফ্লাইটগুলোকে আমরা ডিলে করছি। তো দিল্লি এয়ারপোর্টে যে জিপিএস স্পুফিং চলছিল, এবং দেখুন দিল্লির লাল কেল্লার সামনে এবার যে মেট্রো স্টেশনের কাছে ব্লাস্টটা হলো, এবার বোঝা যাচ্ছে যে দিল্লির লাল কেল্লার সামনে ব্লাস্ট, যে ছেলেটা ফিদাইন হামলা করলো তার সঙ্গে লিঙ্ক গুজরাটের ডাক্তারদের, যারা আগের দুদিন ধরা পড়লো, এবং আগের 3-4 দিনই দিল্লি এয়ারপোর্ট চত্বরটাকে পুরো জিপিএস স্পুফিং করে ট্র্যাক করে নেওয়ার চেষ্টা চলছিল। বিমান দুর্ঘটনা ভারতবর্ষ বাঁচিয়ে ফেললো, কিন্তু একটা মিস্টেক হয়ে গেল, 13টা প্রাণ চলে গেল। এবং আপনারা হয়তো বলতে পারেন, আচ্ছা আপনার স্টুডেন্টরা আছে, আড্ডা 24/7 এর স্টুডেন্টরা আছে না সিকিউরিটি এজেন্সিতে, এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সব জায়গায় তো দেখি আড্ডা 24/7 এর স্টুডেন্টরা চাকরি করছে। হ্যাঁ করছে, গর্বের সঙ্গে বলছি করছে। ওই জন্য আপনি নিজের স্টুডেন্টদের সাফাই গাইছেন, ওই জন্য বলছেন ওদের কোনো দোষ নেই। আমি আমার স্টুডেন্টদের, যারা অন্য কোনো জায়গা থেকে পড়েও চাকরি পেয়েছে, কোনো স্টুডেন্টদের, কোনো অফিসারদের হয়ে সাফাই গাইছি না। আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলছি।
অজিত দোভাল নিজে এই কথাটা বলেছেন, ভিডিওতে দেখে নেবেন চেক করে, যে ভারতবর্ষের যে নীতি সেটা ছিল ডিফেন্সিভ। ডিফেন্সিভ মানে আমাদের দিকে 100টা পাথর ছোড়া হবে, আমরা ঠেকাবো, ডিফেন্স করব, আমরা ছুড়বো না পাথর। আপনি যত ভালো হন না কেন পাথর ঠেকানোতে, আপনি 90টা ঠেকিয়ে নেবেন, আপনি সেরা 95টা ঠেকিয়ে নেবেন, আপনি ভগবান কোয়ালিটির আপনি 99টা ঠেকিয়ে নেবেন, একটা আপনার গায়ে এসে লাগবেই, আর 13 জন নাগরিককে আমরা হারাবো। ডিফেন্সিভ নীতিতে বাঁচা যায় না, ক্ষতি আপনার হবেই হবে, একবার না একবার মিস হবেই হবে। তো এই মুহূর্তে অজিত দোভালের নেতৃত্বে ভারত সরকারের যে নীতি সেটা হচ্ছে অফেন্সিভ ডিফেন্সিভ, যা আগে তো আমরা নিজেকে ডিফেন্স করব, কিন্তু যদি আমাদের কাছে প্রমাণ চলে আসে যে তোমরা আমাদের অ্যাটাক করেছো, আমরা তখন অফেন্সও করব। আর ইসরায়েলের নীতি হচ্ছে পুরোপুরি অফেন্সিভ, যে আমরা ডিফেন্সের জন্য বসে থাকবো না, যে মুহূর্তে জানতে পারবো যে কোথাও আমাদের দেশের বিরুদ্ধে সারা পৃথিবীর বুকে কোনো ষড়যন্ত্র হচ্ছে, ওখানে গিয়ে মেরে আসবো। সারা পৃথিবী যদি বলে এই মারলে কেন, মানবতা, ওরা কি কিছু করেছে, ওরা তো খালি ওরা তো ভালো ডাক্তার, ওরা তো একটু ওই ক্যাস্টার বিন সংগ্রহ করছিল বাড়িতে, ওটা ওদের শখ ছিল, ইসরায়েল বলবে ওখানে গিয়ে মেরে আসবো, পুঁতে আসবো। মানবাধিকার মানবের সঙ্গে দেখানো হয়, মানবযুক্ত অধিকার, দানবের সঙ্গে মানবাধিকার হয় না। এটা হচ্ছে ইসরায়েলের পলিসি, অফেন্সিভ। ভারতবর্ষের এত বছর লেগে গেল ডিফেন্সিভ থেকে অফেন্সিভ ডিফেন্সিভে পৌঁছাতে, জানি না ভারতবর্ষ কবে অফেন্সিভে পৌঁছাবে, তবে আমাদের দেশের প্রত্যেকটা প্রাণ বাঁচবে। ফেলিওর থাকবেই, আমি আবারও বলছি, আমি আমার স্টুডেন্টদের হয়ে জাস্টিফিকেশন দিচ্ছি না। আপনি কত অ্যাকিউরেট কাজ করে নেবেন, চারদিকে যদি জঙ্গি পিল পিল করে, কটাকে আপনি হ্যান্ডেল করবেন, একটা তো এসে লাগবেই লাগবে গায়ে আপনার পাথর। মোসাদ সারা পৃথিবীর 1 নাম্বার এজেন্সি, ইসরায়েলে 7ই অক্টোবর আগের বছর যেটা হয়েছিল আটকাতে পারলো। আমেরিকা সুপার পাওয়ার, লাদেন গিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গুড়িয়ে দিয়ে একদিনে 3000 আমেরিকার লোককে মেরে দিয়ে এলো, আটকাতে পেরেছিল। আরে নিশ্চয়ই হাজার হাজার কিছু আটকে দেয় আমাদের ডিফেন্স এজেন্সি, ইন্টেলিজেন্স এজেন্সি, কোথাও একটা তো ফেলিওর হয়েই যাবে। তো এটার জন্য উপায় এগুলোকে সমূলে উৎপাটন করা। নাম্বার 1 জিপিএস স্পুফিং, হয়তো জানতেন না, এবার নিজেরা সার্চ করে দেখে নিন, বাকিটা বুঝে যাবেন। এবং আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি লাস্ট 1 মাসে 8টা, আমি যা বলছি নিজেরা গুগল সার্চ করবেন, অথেন্টিক নিউজ দেখবেন, তারপর বিশ্বাস করবেন। পাঞ্জাব পুলিশ থেকে শুরু করে সেন্ট্রাল এজেন্সি, পাঞ্জাব পুলিশ আম আদমি পার্টির সরকার, তো রাজনীতি আনবেন না, দেশের লোককে বানাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপির সরকার, তো আলাদা আলাদা দল, দেশের লোককে বানাচ্ছে, বাঁচাচ্ছে। কলকাতা হাই অ্যালার্টে রয়েছে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ চেক করছে বিভিন্ন জায়গায়, তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে। তো আমার রাজ্যের প্রশাসন, কে কোন রাজনৈতিক দল আজকে ভুলে যান, যারা দিল্লি ব্লাস্টে মারা গেছে ওর মধ্যে বিজেপি, কংগ্রেস, আপ, টিএমসি, সিপিএম সব সাপোর্টারই হয়তো ছিল। জঙ্গি যখন মারবে আপনাকে দেখবে না, ও আচ্ছা এই দল করে, একে বাঁচিয়ে দিই, এই ধর্মের লোক, একে বাঁচিয়ে দিই, সবাই মরবে। তো পাঞ্জাব পুলিশ থেকে শুরু করে সেন্ট্রাল এজেন্সি লাস্ট 1 মাসে 8টা বড় বড় আক্রমণ থেকে ভারতবর্ষকে বাঁচিয়েছে। একটা ফেলিওর, এই হলো ঘটনা। নেক্সট, এখন অবধি তো একটা ক্লু পাওয়াই গেছে, একটু আগেই আমি দেখাচ্ছিলাম যে পাকিস্তান ড্রোনে করে পাঠাচ্ছে আর্মস। কোশ্চেন থাকছে, ভারত সরকারের অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট হলো একটাও টেরোরিস্ট অ্যাটাক আমাদের দেশে হলে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে মানা হবে। তো ভারত সরকার কি অপারেশন সিঁদুর 2.0 চালু করবে? ওয়েট করতে হবে। এবং এর জন্য একেবারেই কিন্তু টাইম লাইন বেঁধে ভারত সরকারকে চাপ দিতে শুরু করবেন না। আগেরবারও অপারেশন সিঁদুর হয়েছিল, ইন্ডিয়ান আর্মি নিজের টাইম নিজে সেট করবে, তাড়াহুড়োর কোনো ভুল হোক আমরা চাই না। আমরা চাই 7 দিন পরে করুন, কিন্তু একটা পিস যেন আর বেঁচে না থাকে।
7 দিন টাইম নিন, নো ইস্যু। সেকেন্ড যে ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে, পুতিন ভারতবর্ষে আসছে, সোর্স দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, অদ্ভুত কথা, মানে দুঃখের মধ্যেও মজা করেই বলছি, বাংলাদেশের যারা পাকিস্তানপন্থী ওরা কি পড়াশোনা একদম করে না? আমি প্রত্যেকটা কথা নির্দিষ্ট সোর্স দেখিয়ে বলি, এবং রয়টার্সের মতো সোর্স আমি ইউজ করি। আমি দেখি আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে পাকিস্তানপন্থী বাংলাদেশের লোকেরা এসে লেখে ভুয়া খবর, ভুয়ো খবর। ওরা কি সোর্স ফলো করে না, না ইংরাজি পড়ে না, না মানে ওদের মাথায় কিছু নেই, ওরা কপি পেস্ট করে এরকম লিখতেই থাকে সব জায়গায়, ভগবান জানে। তো কি লেভেলের মানুষ। যাই হোক, দেখুন প্রত্যেকটা বড় বড় জায়গায় যেটা কভার করা হয়েছে, এবং আজকের এই মুহূর্তের ইম্পর্টেন্ট নিউজ, পুতিন ইন্ডিয়া ভিজিট করবে। পুরো ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ প্লাস আমেরিকা, তাদের এজেন্সিগুলো, বিভিন্ন সিক্রেট সার্ভিস এজেন্সি, তারা চায় যেন তেন প্রকারেণ পুতিনকে এলিমিনেট করতে। পুতিনের ওপর অ্যাটাক করার 3বার প্ল্যান হয়েছিল, সেটা মোদিজির ওপর অ্যাটাকের প্ল্যানে আমি বলেছিলাম আপনাদেরকে যে পুতিনের বডিগার্ডদের জাস্ট বলা হয়েছিল কিচ্ছু করতে হবে না, তোমরা 30 সেকেন্ডের জন্য ডাইরেকশন চেঞ্জ করে দেবে, আমরা খেল খতম করে দেবো। বাট পুতিন নিজে স্পাই ছিল, সেই জন্য এখনো বেঁচে আছে। পুতিন ভারতবর্ষে আসছে, রাশিয়ার সিকিউরিটি পুতিনের হাতে, ভারতবর্ষের মাটির সিকিউরিটি কিন্তু পুতিনের হাতে নয়। তো মারাত্মকভাবে লুপ হোলস খোঁজার চেষ্টা করা হবে, সেটা চলছিল না তো? এই যে ক্যাস্টার বিনস, এই যে রাইফেল, AK-47, পিস্তল, কার্ট্রিজ, জিপিএস স্পুফিং, যে যখন পুতিন আসবে ভারতের মাটিতে, যদি ভারতবর্ষের মাটিতে পুতিনকে মেরে দেওয়া যায়, একে তো রাশিয়া ফিনিশ, 2 ভারতের মাটিতে পুতিন মরে গেছে, ইন্ডিয়া রাশিয়া রিলেশন ফিনিশড, এক চালে দুটো দেশ ফিনিশড। ভাবার টাইম এসছে, জাস্ট ভাবার ব্যাপার, অফিসিয়াল কিচ্ছু ফাইনাল নয়, ওয়েট করুন, জানাবে ভারত সরকার। 3, নেতানিয়াহু ইসরায়েলি প্রাইম মিনিস্টার ভারতবর্ষে আসছেন। 3 সপ্তাহ আগের একটা ইনফো দেখিয়ে দিচ্ছি দ্য উইকের, আর কাশ্মীর অবজারভারের 6 দিন আগের একটা ইনফো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাংলাদেশের পাকিস্তানপন্থী যারা, ওরা আপনারা দেখবেন না, ঠিক আছে? ও দেখা না দেখা আপনাদের সমান, সবই ভুয়া খবর মনে হয় ইনফো দেখালেও। নেতানিয়াহু দিল্লি আসতে পারে, আর নেতানিয়াহুকে মারার জন্য পুরো যে আমরা প্যালেস্টাইন সাপোর্টিং কান্ট্রিগুলো রয়েছে, অন্তত 50 থেকে 55টা দেশ, তাদের ইন্টেলিজেন্স কাজ করে যাচ্ছে নেতানিয়াহুকে মারার জন্য। তো গোটা খেলার পিছনে তাদেরও একটা বড় হাত থাকতে পারে, এবং যেটা অনেক অ্যানালিস্ট মনে করছেন, নেতানিয়াহুকেও কিন্তু ইন্ডিয়ার মাটিতে যদি অ্যাটাক করে মেরে দেওয়া যায়, তাদের যে কি লাভ হয়ে যাবে, যে 50-55টা দেশ পুরোপুরি প্যালেস্টাইন হামাসের সাপোর্টার এবং ইসরায়েলের বিরোধী, এবং মনে করা হচ্ছে কোনো একটা সিঙ্গেল এজেন্সির কাজ এটা নাও হতে পারে, অনেকগুলো দেশের এজেন্সি একসঙ্গে এই জিপিএস স্পুফিং ইত্যাদি কাজগুলো হয়তো করছে, অনেকগুলো এজেন্সি হয়তো কোরিলেটেড ভাবেই মারাত্মক বড় ঘটনার প্ল্যান করছিল। এবার আমি কটা কথা বলি, যেটুকু ইঙ্গিত এখনো অবধি পাওয়া যাচ্ছে সবই শেয়ার করলাম আপনাদের সঙ্গে, অফিসিয়াল ইনফরমেশন আসা অবধি ওয়েট করুন। এবার আমি কটা কথা বলি। সোশ্যাল মিডিয়ায় একটা কথা দেখলাম কাল থেকে, বিহারে ভোট আসছে, আজকে মনে হয় বিহারের 2nd দফার নির্বাচন এবং লাস্ট, ওই জন্য কাল কি জঙ্গি আক্রমণ ঘটানো হলো যাতে বিহারে ভোটে লাভ পাওয়া যায়। প্লিজ, রাজনীতি করতে হয় করুন, দেশের সেনাবাহিনীকে এভাবে অপমান করবেন না প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। মানে আপনারা বলতে, দেখুন সেনাবাহিনী কোথায় চেক করবে, কোথায় গার্ড দেবে, এগুলো তো সেনাবাহিনী ঠিক করে, প্রধানমন্ত্রী তো ঠিক করে না। আপনারা বলতে চান 2008-এ যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল, ডক্টর মনমোহন সিং তিনি গিয়ে সেনাবাহিনীকে বলেছিলেন যে আমায় তো ভোটে জিততে হবে,
তোমরা এখান থেকে সরে যাও, জঙ্গিদের ঢুকতে দাও, জঙ্গিরা অ্যাটাক করুক। আর 2025-এ PM মোদি তিনি গিয়ে আর্মিকে বললেন যে আমায় ভোটে জিততে হবে, এই তোমরা এখান থেকে সরে যাও, জঙ্গি আসতে দাও, জঙ্গিরা একটু কিছু লোক মারুক। প্লিজ আপনারা রাজনৈতিক নেতাদের যত ইচ্ছা গালি দিন, দেশের সেনাবাহিনীকে এভাবে অপমান করবেন না। দেশের সেনাবাহিনী ষড়যন্ত্রে যুক্ত। যে কোনো রাজনৈতিক নেতার কথা শুনে তারা জঙ্গিদের ঢুকতে দেয় এবং জঙ্গিরা বাস্ট করায়। লজ্জা করে না এ ধরনের কথাবার্তা বলতে? যত ছেলে মেয়ে, বাচ্চা বাচ্চা ছেলেরা সেনাবাহিনীতে যুক্ত, ওদের প্রত্যেকের প্রতি অপমান এটা। আমার স্টুডেন্টরা এইসব ফোর্সে চাকরি করে বলে আমার গায়ে লাগছে তা না, ভারতবাসী হিসেবে গায়ে লাগছে। আপনাদের থট প্রসেস দেখে গায়ে লাগছে যে ডক্টর মনমোহন সিং, PM মোদি এরা সবাই গিয়ে 1993-এর সময় যিনি ছিলেন প্রধানমন্ত্রী, খুব সম্ভবত নরসিম্হা রাও ছিলেন, তিনি গিয়ে যখন সিরিয়াল ব্লাস্ট হয়েছিল মুম্বাইতে, আর্মিকে বলেছিলেন যে আর্মি জঙ্গিদের ঢুকতে দাও। আর ভারতবর্ষের আর্মি এমনই ষড়যন্ত্রতে যুক্ত থাকা আর্মি, ওরা বলে হ্যাঁ হ্যাঁ জঙ্গিদের ঢুকতে দিচ্ছি। ছি। দ্বিতীয় কথা, একটা অদ্ভুত ইকোসিস্টেম আমাদের দেশে বিদেশ তৈরি করে রেখেছে। এই ইকোসিস্টেমকে কে হ্যান্ডেল করবে? এই ইকোসিস্টেমকে হ্যান্ডেল করার দায়িত্ব আর্মির নয়, আমাদের, আমার, আপনার, প্রত্যেকের। আজকে যদি আপনি কথা না বলেন, ভগবান না করুক কালকে আপনার পরিবারের কেউ এরকম কোনো বিপদে পড়লে নিজেকে ক্ষমা করতে পারবেন না যে আমি টাইম থাকতে আওয়াজ তুলিনি। যেটা আগে বলছিলাম, কি ইকোসিস্টেম? ধরুন NIA এর হাতে খবর আছে, RNDW এর হাতে, IB এর হাতে, NSG-র হাতে খবর আছে যে অমুক ডাক্তার, এই তো সব ডাক্তার তো এডুকেটেড ডাক্তার, মানুষের জীবন বাঁচায়, আর এরা কিন্তু খুব ভালো ইমেজ তৈরি করে রাখে, হয়তো ফ্রিতে ট্রিটমেন্ট করে, কারণ টাকা পয়সা নিয়ে তো ভাবতে হয় না, টাকা তো আসছে বিদেশ থেকে ফান্ডিং। ইমেজ বানাও, ইমেজ বানাও, যে গ্রামে তুমি চেম্বার করেছো ফ্রিতে ট্রিটমেন্ট করাও, পকেট থেকে টাকা দিয়ে কারোর হার্ট অপারেশন করে দাও, গ্রামে মসিহা তৈরি হয়ে যাও। ভাবুন তো 5 দিন আগে এরকম কোন ডাক্তারের চেম্বারে যদি আমাদের NIA যেত, গিয়ে রেড করত। এরকম তো বহুবার দেখেছি আমরা যে পুরো গ্রামকে গ্রাম লোক চলে এসছে, আর্মিকে ঢুকতে দিচ্ছে না, জঙ্গিদের বাঁচানোর জন্য গার্ড করে রাখছে, চারিদিকে ন্যারেটিভ তৈরি হচ্ছে। সেই জঙ্গি যদি ধরা যাক রিলিজিয়নের দিক থেকে মুসলিম হয়, খালি মুসলিম বলে হেনস্থা করছে, এত ভালো ডাক্তার। সে যদি বাঙালি হয়, ধরুন তার নাম শুভদীপুল্লাহ, মুসলিম, শুভদীপ এত ভালো ডাক্তার, খালি মুসলিম বলে হেনস্থা করছে। ধরুন সে তার নাম শুভদীপ বিশ্বাস, বাঙালি, খালি বাঙালি বলে হেনস্থা করছে আর্মি। ধরুন আমার নাম শুভদীপ সিং, খালি পাঞ্জাবি বলে হেনস্থা করছে। আমার নাম শুভদীপ ভট্টাচার্য, খালি ব্রাহ্মণ বলে হেনস্থা করছে। এরকম করে তো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়, আর আপনারা ওগুলো খান। আপনারা আর্মিকে কাজ করতে দেন স্বাধীনভাবে। আর্মি গিয়ে কি করবে? 10,000 লোক একটা গ্রাম যদি ঘিরে রাখে যে না এই ডাক্তার বাবু আমাদের মসিহা, এ আমাদের প্রাণ বাঁচায়, এর চেম্বারে সার্চ করতে দেব না, আর্মি 10,000 লোকের উপর গুলি চালাবে? সমাজকে কে ঠিক করবে? এই ইকোসিস্টেম প্রথমে আমাদের আর্মিকে, NIA কে কাজ করতে দেবে না। কাউকে যদি ধরে লকআপে পুরে রাখে 3 বছর, অমুককে কেন লকআপে পুরে রাখা হয়েছে? প্রচুর তথ্য, নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া। আর এই নির্দিষ্ট তথ্য প্রমাণ মানে কি? যখন বোমটা ফাটবে তখনই তো নির্দিষ্ট তথ্য প্রমাণ যে বোমটা ফাটলো। তার আগে অবধি তো এই যদি 4 কেজি ক্যাস্টার বিন পাওয়া গেছে, ও কি বোম বানিয়েছে, ও কি পয়জন রিসিন বানিয়েছে, ওখান থেকে রিসিন বানালো, আরে ও কি কাউকে খাইয়েছে, ও তো ভালো গবেষণা করবে। প্রসাদে মেশালো রিসিন, আরে প্রসাদটা কি কেউ খেয়েছে, ও তো জাস্ট মিশিয়ে দেখছিল কি হয়। তাহলে কাউকে গিয়ে NIA যখন জিজ্ঞাসাবাদ করবে, এই তুমি কি জঙ্গি, ও বলে হ্যাঁ স্যার আমি জঙ্গি, তারপর ওকে ধরে নিয়ে যাবে। NIA তো সন্দেহের ওপর ভিত্তি করেই ধরে নিয়ে যাবে। আর সন্দেহের ওপর ভিত্তি করে ধরে নিয়ে গেলে একটা নির্দিষ্ট ইকোসিস্টেম আছে যারা চারদিকে বলবে, এই কেবল মুসলিম বলে, বাঙালি বলে, হিন্দু বলে, পাঞ্জাবি বলে, ব্রাহ্মণ বলে, বিহারি বলে ওকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করছে। আপনারাও চারদিকে তালে তাল মেলাবেন, দিয়ে আর্মিকে NIA কে নিজের কাজ করতে দিলেন না। তারপর যখন এরকম একটা মিস্টেক হয়ে যাবে ইনভেস্টিগেশন এজেন্সিগুলোর থেকে, আমাদের দেশে সহনাগরিকদের আমরা হারাবো, তখন আবার এই ইকোসিস্টেমই চারদিকে প্রশ্ন তুলতে শুরু করবে, আর্মি কি করছে, RNDW কি করছে, NIA কি করছে। আরে NIA কে তো তোমরা কাজ করতে দাওনি। এই ফাঁদে পড়বেন না প্লিজ।
ধ্বংস হয়ে যাব সবাই আমরা, নিজেদের বাঁচা মরার প্রশ্ন এটা। থার্ড কথা, ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত এই ডাক্তারগুলো, ইসলামিক স্টেট। আমরা কি করছি, আমি আলাদা আলাদা দেখুন কালি ইউজ করেছি, আমাদের মধ্যে অনেকে ইসলামকে গালি দিতে শুরু করে দিচ্ছে, প্লিজ করবেন না। আমার অনেক স্টুডেন্ট তারা বলে, স্যার খারাপ লাগে, আমি তো মুসলিম বাড়ির মেয়ে, মুসলিম বাড়ির ছেলে, সব মুসলিমকে এরা জঙ্গি বলে ফেসবুকে, দেখে স্যার খুব খারাপ লাগে, কষ্ট হয়। ভাবুন তো, এরা বাচ্চা ছেলে, একটা বাচ্চা মেয়ে, ও যখন দেখছে ও দেশপ্রেমিক ছেলে, দেশপ্রেমিক মেয়ে, ডক্টর কালাম ওর আদর্শ, ও ফেসবুকে দেখছে সব মুসলিম জঙ্গি, ও রাতে ঘুমোতে পারছে না, ও সকালে উঠে খেতে পারছে না, যে আমি জঙ্গি, আমাকে এরকম করে বলে দিল আমার দেশের লোকেরা। ইসলামিক স্টেটকে গালি দিন, ISIS কে গালি দিন, প্লিজ জেনারেলাইজড করবেন না, দেশের মধ্যে বিভেদ তৈরি করবেন না। হ্যাঁ, অবভিয়াসলি এই সত্যটা আমাদের মানতে হবে যে সারা পৃথিবী জুড়ে যত সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় তার মধ্যে বেশিরভাগ, 100% নয়, অবশ্যই নয়, কিন্তু বেশিরভাগে যুক্ত থাকে যারা তারা বাই রিলিজিয়ান মুসলিম, সবাই নয়। মাওবাদী জঙ্গি তো জ্ঞানেশ্বরী এক্সপ্রেস উড়িয়ে দিয়েছিল, কিষাণজিও কি মুসলিম ছিল? ও তো হিন্দু ছিল। তো হিন্দু মুসলিম জেনারেলাইজড করে আনবেন না, দেখতে হবে ফল্ট লাইন কোথায়। এজেন্সিগুলো ফল্ট লাইনের ওপর কাজ করে। কেন বেশিরভাগ ইসলাম রিলিজিয়ানের মানুষ জঙ্গি কার্যকলাপের মধ্যে যারা যুক্ত, তাদের মধ্যে বেশিরভাগ কেন এরা? কারণ বিভিন্ন ফল্ট লাইন আছে। কোথায় আছে সেটা ইসলাম কমিউনিটির মানুষদের খুঁজে বের করতে হবে। ক্রিশ্চিয়ানিটির মধ্যে ফল্ট লাইন ছিল, খ্রিস্টানরা পোপের কাছে বা ফাদারের কাছে গিয়ে লিখে দিত আমি এই পাপ করেছি, ফাদার বলতো আচ্ছা এই পাপের জন্য এত টাকা লাগবে। ইতিহাস পড়ে দেখবেন, ইউরোপে ঘটতো সত্যি। ওই টাকা নিত, বলতো যাও তোমার পাপ মুকুব আমি জেসাসকে বলে দিচ্ছি। তো নিজেদের রিলিজিয়ানের মধ্যে যে ফল্ট লাইন ছিল, ড্রব্যাক ছিল, খ্রিস্টানরা নিজেরা এগিয়ে এসে বলেছে ধর এসব ভোগাস জিনিস হাঁটাও, চলে গেছে। হিন্দুত্বের মধ্যে ড্রব্যাক ছিল, ফল্ট লাইন ছিল, মনুস্মৃতি, কে কোত্থেকে মাঝখানে লিখে দিয়ে চলে গেছে, মেয়েদের পড়াশোনা বারণ, শূদ্রদের পড়াশোনা বারণ, অমুক তমুক, ভুলভাল জিনিসপত্রগুলো হতো, ভুলভাল কাজ এই সমাজে, সতীদাহ করতে হবে, কেউ মাঝখানে হঠাৎ করে চালু করে দিয়েছে। হিন্দু সমাজের মানুষরা এগিয়ে এসছে, বিদ্যাসাগর থেকে রামমোহন সবাই, বিবেকানন্দ সবাই, এই ভুলভাল জিনিসপত্র হাঁটাও, ফল্ট লাইন চলে গেছে বা যাচ্ছে। তো ইসলামিক সমাজের মধ্যেও যে সমস্ত ফল্ট লাইন আছে, আমি ফালতু কথা তো বলে লাভ নেই, আমি পড়িনি ইসলামিক ধর্মগ্রন্থ, কেন কমেন্ট করব? কেউ কেউ দেখছি ফেসবুকে বলছে যে কোনো ইসলামিক ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে যে ইসলামিক মানুষ যারা, কাফের যারা, তাদের হত্যা করতে পারলে পুণ্য হবে, যদি থাকে, আমি জানি না আছে কিনা। তো এটা তো ইসলামিক সমাজের সবার দায়িত্ব যে সবাই মিলে এসে আগে অ্যানাউন্স করবে, সব ভুলভাল কথা কোথাও লেখা নেই, আর যদি কোথাও লেখা থাকে ওই লাইনটা আমরা ডিলিট করে দিচ্ছি, দিয়ে সব রিপ্রিন্ট করে বই হবে। এটা তো তাদের দায়িত্ব, তাই না? এই যে ঘটনা ঘটছে, এই ডক্টরদের মধ্যেও যাদের নাম দেখলাম সবাই ইসলামিক রিলিজিয়ানের মানুষ, এরা এবার মরবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট তো টাইট করবে এদের। কারা মরলো? কিছু ইসলামিক ছেলে যারা ভালো ডাক্তার হতে পারতো। কি ডাক্তার হলো? মানুষ মারার ডাক্তার। বদনাম কাদের হলো? ইসলামের সমাজের হলো। আর যারা বোমবাস্টে মরলো তাদের মধ্যেও ইসলাম ধর্মের অনেক মানুষই আছেন বলে শুনলাম। তো মুসলিম সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে না? বাকি সবাইও সঙ্গে থাকবে, তো জেনারেলাইজড করবেন না। ফোর্থ কথা, এডুকেশন। আমি এর আগেরও বহু ভিডিওতে বলে এসেছি, যারা স্কিল বাংলা চ্যানেল ফলো করেন, ডাক্তার মানুষ মারছে, আরে ওকে ডাক্তারি শেখালে ওর কি ব্রেন পাল্টে যাচ্ছে? ওর ব্রেনে তো ভরা বিষ। ওকে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং যা ইচ্ছা শিখিয়ে দাও, কোনো লাভ হবে না। লাভ একটাতেই হবে। আমি জানি না কিভাবে আমার কথা ভারতবর্ষের সবার কাছে পৌঁছাতে পারবো বা
হেড অফ দ্য স্টেটদের কাছে পৌঁছাতে পারবো। প্রত্যেকটা স্কুল, তাতে করে একজন, প্রত্যেকটা স্কুলে মিলিটারি অ্যাটাচমেন্ট রাখতে হবে দেশকে বাঁচাতে গেলে। প্রত্যেকটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে একজন করে রিটায়ার্ড আর্মি পার্সনকে দায়িত্ব দিতে হবে। একটা করে ম্যান্ডেটারি ক্লাস থাকবে, দেশাত্মবোধ শেখানো হবে, মানবতা শেখানো হবে। যদি কোনো জায়গায় কোনো রিলিজিয়ান টেক্সটে হিংসাত্মক কিছু থাকে সেটাকে এডিট ডিলিট করতে হবে। যদি কোথাও তার মনের মধ্যে কোনো ভেদভাব থাকে সেগুলোকে দূরে সরাতে হবে। প্রথম থেকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং দরকার। দেশের প্রতি ভক্তি, মানবতার প্রতি ভক্তি, আর্মি ছাড়া কেউ পারবে না। একটা করে ক্লাস ডেইলি, বাচ্চাগুলো ঠিক তৈরি হবে, কেউ ভুল তৈরি হবে না। আর্মির হাতে ছেড়ে দিন নিজের বাচ্চাদের। একটা ক্লাস তো কম শিখবে, ও ম্যাথ শিখে কি করবে? বড় হয়ে জঙ্গি হবে, জঙ্গি হয়ে 10টা মানুষকে মারবে, তারপর নিজে জেলে যাবে। আর ম্যাথ কম শিখুক, ও আগে আর্মির কাছে একটা করে ক্লাসে ট্রেনিং নিক ডেলি। আমার তো মনে হয় এটা ইজিলি করা যায়। ভারতবর্ষে এক্স আর্মি অফিসারদের কোনো কমতি নেই। অ্যান্ড আপনার কর্তব্য, আমি আবারও বলছি, আমি আমার স্টুডেন্টদের, যারা ডিফেন্সে চাকরি করে, যারা ইন্টেলিজেন্সে চাকরি করে, তাদের কারোর হয়ে সাফাই গাইছি না, আমাদের দেশের অফিসারদের কারোর হয়ে সাফাই গাইছি না, কিন্তু আমাদেরও নিজেদের কর্তব্য আছে। তাদের আরো বেটার কাজ করতে হবে, আমাদের বাঁচানো তাদেরই কর্তব্য। আমরা দাবিও জানাবো, আমরা প্রশ্নও তুলবো, আমরা আশাও রাখবো, কিন্তু আমাদেরও কিছু কর্তব্য আছে। সচেতন থাকা। আমাদের দেশ থেকে যখন কোনো পাকিস্তানিকে চিহ্নিত করা হবে, কোনো অবৈধ বিদেশিকে চিহ্নিত করা হবে, তাকে নিজের দেশে পুশব্যাক করা হবে, ইকোসিস্টেম কিন্তু বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতে চাইবে। আহাগো, বেচারা ডাক্তারটাকে পুশব্যাক করে দিল বাংলাদেশে, আমাদের কর্তব্যে অবিচল থাকতে হবে। আমার দেশে এই ধরনের লোকজন থাকবে না। এনআইএ, আর্মি কোথাও রেড করছে, কোনো ন্যারেটিভের ফাঁদে আমরা পড়ব না। সমাজ থেকে সাপোর্ট দেওয়া আমাদের দায়িত্ব। আমরা আমাদের এলাকায় কোথাও সন্দেহজনক কিছু দেখলাম, ওয়েবসাইটে যাব, এনআইএর, আর্মির, ডিফেন্স ফোর্সের, ইন্টেলিজেন্সের মেল পাবো, মেল করব, এটা আমাদের দায়িত্ব। না হলে শিক্ষিত হয়ে লাভ কি হলো যদি এটুকু হেল্প করতে না পারি নিজের দেশকে? তো আমি তো এটুকুই বলবো। বাকি আবারও আমাদের কন্ডোলেন্সেস আর প্রেয়ার থাকবে আহতদের জন্য এবং নিহতদের পরিজনের জন্য। বাকি অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করুন। যা কিছু এখানে অ্যাঙ্গেল বেরোবে বিদেশি শক্তির কিংবা দেশের মধ্যে বিভিন্ন জঙ্গি মডিউলের, সেগুলোর এক্সাক্ট ইনফো, অথেন্টিক ইনফো, কোনো ব্রেকিং নিউজ নয়, আমরা এই চ্যানেলেই নিয়ে আসবো। থ্যাংক ইউ। আর 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 লাস্টে একটাই কথা বলবো, বলে দিই যে এইটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা এই থ্যাঙ্কলেস জবে আসবে, থ্যাঙ্কলেস জব, স্টুডেন্টরা অনেক সময় দুঃখ করে, স্যার সারাদিন কাজ করি, বিশ্বাস করুন, তবু লোকে গালি দেয় যে ও সরকারি কাজ করে তো ঘুষই খায়। বিশ্বাস করুন, একদিনও ঘুষ নিইনি। ওরা বলে যে স্যার ডিপার্টমেন্টে অনেক লোকে ঘুষ নিয়েছে, তার জন্য আমাদেরও গালি শুনতে হয়। তো জেনারেলাইজড করবেন না, সব ডাব্লিউবিসিএস অফিসার চোর, সবাই চোর না। ইয়েস, অনেকে চোর, সবাই চোর না। ঠিক ওরকম সব মুসলিম জঙ্গি, ইয়েস, জঙ্গিদের মধ্যে বেশিরভাগ নাম পাওয়া যায় মুসলিমদের, ডক্টর কালাম আছে ওর মধ্যে। জেনারেলাইজড করবেন না, অসম্মান করবেন না। তো থ্যাঙ্কলেস জব, এটা মনে করেই আসতে হবে যে দেশ সেবা করব, দেশের লোক আমাকে গালিই দেবে, দেশের লোকের ম্যাচিওর হতে আরো টাইম লাগবে। অফিসার হিসেবে তোমারও দায়িত্ব তোমার ডিপার্টমেন্টকে ক্লিন করা, যাতে দেশের লোক গালি না দিতে পারে, সবারই দায়িত্ব। তো যাদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স, ডাব্লিউবিসিএস অফিসার হতে চাও, অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ ফোর্স, ডিএসপি ইত্যাদিতে জয়েন করতে চাও, এই গুরু দায়িত্ব কাঁধে নিতে চাও, এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। ফোন করো না, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো, জাস্ট একটা হাই লিখো। পার্সোনাল হোয়াটসঅ্যাপ দেখার টাইম পাবো না। হাই লিখলেই অটোমেটিক আমার গ্রুপের লিঙ্ক চলে যাবে তোমার কাছে, গ্রুপের লিঙ্কটায় জয়েন করে যেও। সমস্ত তথ্য, 25 তারিখ থেকে আমাদের নতুন ক্লাস শুরু হবে, কিভাবে ক্লাস হবে, কোথায় ক্লাস হবে, সব বলে দেব।
যারা বিশেষভাবে সক্ষম, প্রতিবন্ধী, তাদের সম্পূর্ণ ফ্রিতে পুরো WBCS পরীক্ষার জন্য যা যা প্রস্তুতি লাগে হার্ড কপি বই দিয়ে আমার দায়িত্ব, স্কিল বাংলার দায়িত্ব, আড্ডার এডুকেশন গ্রুপের দায়িত্ব, আমাদের যত খরচ হয় আমরা বুঝে নেব, 1 টাকা লাগবে না। কেউ যদি স্পেশালি এবেলড হও হোয়াটসঅ্যাপে জয়েন করে যেও, আমি সব জানিয়ে দেবো। কেউ মেধাবী দরিদ্র পরিবার থেকে আসছো, তার জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হবে এবং যে ভালো করবে তার জন্য 100% স্কলারশিপ থাকবে। 1 টাকা দিতে হবে না, 0 টাকায় খরচ আমরা বুঝে নেব, তোমার পড়াশোনার দায়িত্ব আমরা নেব। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে দাও, গ্রুপের লিংক পাবে, জয়েন হও, বাকি সব তথ্য দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।